বাইজি কন্যা পর্ব ২৭ লিখেছেন জান্নাতুল নাইমা। সোহিনুর কর্ণকুহরে পলাশ চৌধুরী বলা কুরুচিপূর্ণ বাক্যটি বজ্রপাতের ন্যায় আঘাত করল। সম্ভাব্য বিপদ থেকে নিজেকে রক্ষার্থে অজান্ত্রে ভীষণ সাহসিকতার একটি কাজ করে ফেলল সে। সকল ভয় ক্ষণকাল পূর্বে পাওয়া অশুভ স্পর্শের তীব্র যন্ত্রণা নিমেষেই দূর হয়ে গেল তার। পেছন দিকে না ফিরে পলাশ চৌধুরীর থেকে বাঁচার তাগিদে দু হাতে মাটি খামচে ধরল সে। ঝরঝরে দু মুষ্টি মৃত্তিকা অনায়াসে মুষ্টিবদ্ধ করে নিল। তারপর ঝড়ের গতিতে পিছু ফিরে ওত পেতে থাকা কুদৃষ্টি জোড়া ছুঁড়ে মারল সে। ঠান্ডা মস্তিষ্কে সহসা সোহিনুরের এমন আঘাত হানবে দিবা স্বপ্নেও কল্পনা করেনি পলাশ। মৃদুসুরে আত্মনাদ করে কিঞ্চিত পিছিয়ে গেল পলাশ। দু হাতে নিজের দু চোখ চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিল সোহিনুরকে। বদ্ধ চোখে আন্দাজে সোহিনুরকে খাবলে ধরার চেষ্টা করলো, কিন্তু তার পূর্বেই সোহিনুর উঠে দাঁড়িয়ে ছুটে পালাতে উদ্যত হলো। কয়েক কদম এগুতেই আঁচলে টান পড়ে। ভয়ে থরথর হয়ে কাঁপতে কাঁপতে পিছু তাকাতেই দেখতে পায় চোখ জোড়া বন্ধ রেখে এক হাতে শাড়ির আঁচল টেনে ধরেছে পলাশ। কয়েকবার সে আঁচল ছাড়ানোর চেষ্টা করার পর যখন দেখলো উঠে দাঁড়াচ্ছে পলাশ, তৎক্ষণাৎ কেঁদে উঠে সম্পূর্ণ শাড়ি খুলে পালানোর চেষ্টা করলো সোহিনুর। নিজের অর্ধনগ্ন দেহটি ঢাকার জন্য বেঁধে থাকা কেশগুলো তড়িৎ গতিতে খুলে ফেলল। ঢেউ খেলানো লম্বা লম্বা চুলগুলো ছুটতে থাকা অবস্থায় দু কাঁধের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিল। তার মস্তিষ্কে কেবল একটা কথাই বিচরণ করলো, আমার আম্মা নেই, কিন্তু আম্মার কথাগুলো উপদেশগুলো ঠিক রয়েছে। আমার উপদেশগুলোই আমার শক্তি। কে বলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হতে হয়? 15 বছর বয়সী কিশোরীটি একমাত্র অবলম্বন হারিয়ে, নিজের জন্মদাত্রীকে হারিয়ে ঠিক তো বড় হয়ে গেল। কই, তার তো বয়সের প্রয়োজন পড়ল না। এই তো ঠেকে শিখে গেল সে, ঠিক নিজেকে রক্ষা করার সাহস পেয়ে গেল। প্রতিপক্ষ তোমার 10 বার আঘাত করার পর তুমি যদি একবার হলেও তাকে আঘাত করতে পারো, এটাই ভীষণ গর্বের। অলিয়ল চৌধুরী এবং শারমিন বাইজির মৃত্যুর দিন থেকে পলাশকে চোখে চোখে রেখেছিল প্রণয়। হসপিটাল থেকে লম্বা একটা সময়ের জন্য ছুটি নিলেও ইমার্জেন্সি কিছু প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য হসপিটাল গিয়েছিল সে। সেই ফাঁকি সুযোগটা কাজে লাগিয়েছে পলাশ। বাড়ি ফিরতেই যখন পলাশকে পেল না, আশেপাশে কোথাও তাকে নজরে পড়ল না, পাগল পাগল হয়ে গেল সে। বাড়ির প্রতিটি সদস্য থেকে শুরু করে কয়েকজন ভৃত্যকে পর্যন্ত জিজ্ঞাসা করল সে, কিন্তু আশানুরূপ ফল পেল না। শেষে তীব্র শঙ্কা নিয়ে বাইজি গৃহের মেইন গেটে গিয়ে এসে সবুর উদ্দিনকে কড়া জিজ্ঞাসাবাদ করল। সবুর উদ্দিন ভয়জনিত কণ্ঠে সত্যি বলে দেয় যে পলাশ গৃহের ভিতরে অবস্থান করছে। এটুকু শুনতে কান গরম হয়ে দু চোখ রক্তিমাভায় ছেয়ে গেল তার। চোয়াল শক্ত হয়ে শরীরের প্রতিটি রগ যেন ফুলে ফেপে উঠল। এক মুহূর্ত অপেক্ষা না করে গৃহের ভেতরে প্রবেশ করে দেখল প্রতিটি বাইজির মুখে আতঙ্কের ছাপ। ভেতরের কক্ষ থেকে দ্বারে করাঘাতের স্বল্প শব্দ শোনা যাচ্ছে। সে শব্দকে অনুসরণ করে প্রণয় সঠিক কক্ষের সামনে এসে দ্রুত বদ্ধদ্বার খুলে দিল। নিমেষেই বেরিয়ে এলো মান্নাত। ভয়াবহ আর্তনাদ করে বলল, নূর, নূর কোথায়? বক্ষস্থল কেঁপে উঠল প্রণয়ের। মান্নাত প্রণয়কে দেখে ঈষৎ ভরসা পেল। চিৎকার করে বলল, আপনি তো নূরের মাকে বলেছিলেন আপনি ওকে বিয়ে করবেন। আপনার উদ্দেশ্য যদি হালাল হয়, দয়া করে নূরকে রক্ষা করুন। প্রণয় থতমত দৃষ্টিতে তাকিয়ে শঙ্কিত কণ্ঠে বলল, নূর কোথায়? মান্নাত কন্দনরত কণ্ঠে বলল, আপনি আমার সঙ্গে আসুন। মান্নাত তড়িৎ গতিতে পা বাড়ালো বাইজি গৃহের পশ্চাতে। তাকে অনুসরণ করলো প্রণয়ও। বাইজি গৃহের বাম পাশে পুকুর। পুকুরের থেকে গৃহের দেয়াল অবধি যে কাঁচা রাস্তা রয়েছে, সে রাস্তা দিয়ে মান্নাত আর প্রণয় যাচ্ছিল। মান্নাত ছুটতে গিয়ে কিছুটা হাঁপিয়ে ওঠায় ধীর গতিতে হাঁটছে। ততক্ষণে প্রণয় সবটা বুঝে পায়ের চলন বাড়িয়ে দিয়েছে। ঠিক সেই ক্ষণেই প্রচণ্ড বায়ুপ্রবাহের মতো করে প্রণয়ের বুকে এসে ধাক্কা খেল সোহিনুর। সুঠাম দেহে শক্ত মজবুত বুকের পাটায় আকস্মিক ধাক্কা খেতেই তার কোমল নাসিকার ডগা থেতলে গেল যেন।
বিশাল দেহের সাথে সংঘর্ষে নিজের ক্ষুদ্র দেহখানি আর ধরে রাখতে পারল না সোহিনুর। বদ্ধ দৃষ্টিতে শ্বাসরুদ্ধকর অবস্থায় একদম চিত হয়ে ভূমিতলে শরীর ছেড়ে দিল সে। পিছন থেকে ভয়ে নূরকে আত্মচিৎকার করে ডাকলো মান্নাত। অর্ধনগ্ন অবস্থায় সোহিনুরকে দেখে থমকে গেল প্রণয়। সহসা দৃষ্টিজোড়া সংযত করে নিল। পেছনে মান্নাতের দিকে ঘুরে দাঁড়ালো। ইশারায় সোহিনুরের কাছে যেতে বলল তাকে। মান্নাত হাউমাউ করে কাঁদতে কাঁদতে সোহিনুরকে ধরল। শরীরের সমস্ত শক্তি যেন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে লাগলো সোহিনুরের। মান্নাতকে কাছে পেয়ে আবার পূর্বের রূপে ফিরে গেল সে, যে রূপে সে অতি নগণ্য নির্বোধ এক কিশোরী ছাড়া আর কিছুই নয়। মাটিতে বসে মান্নাতকে জড়িয়ে ধরে ভয় থরথর করে কাঁপছে সে। শরীরে অত্যাধিক কম্পনের ফলে তার কম্পন ধ্বনিও শুনতেও ভয়াবহ লাগছে। সেই ভয়াবহ ধ্বনি কর্ণকুহরে বারংবার আঘাত করতে বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। চোয়াল শক্ত করে রক্তিম চোখে নির্বিশেষ তাকিয়ে নিঝুম রাতটিকে দেখতে দেখতেই তার সুঠাম দেহ জড়িয়ে থাকা শুভ্র সাতটি বোতাম অতি সন্তর্পণে খুলে ফেলল। একইভাবে দাঁড়িয়ে সাত এগিয়ে দিল মান্নাতের দিকে। গম্ভীর কণ্ঠে আদেশ করল, মান্নাত বাইজি, এটা নাও, ওকে পরিয়ে দাও ফার্স্ট। মান্নাত কিঞ্চিত ত্বরান্বিত হয়ে প্রণয়ের থেকে শার্ট নিয়ে সোহিনুরকে পরিয়ে দিল। প্রশ্নও করল, নূর, তোর কোনো ক্ষতি করেনি তো? কান্না করতে করতে হেসকে উঠে গেছে সোহিনুরের। সে অবস্থাতে সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না বুবু, তার আগেই আমি চোখে বালু দিয়ে দৌড় দিয়েছি। বিস্মিত হয়ে গেল মান্নাত। বিস্মিত হলো প্রণয়ের ক্রোধান্বিত রক্তিম চক্ষু যুগল। শুকনো গলায় এক ঢোকও গিলল সে। কিঞ্চিত স্বস্তি পেয়ে বিড়বিড় করে বলল, তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তা, আর তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম নূর। দৃষ্টিচোরা আবদ্ধ করে গভীর শ্বাস ছাড়ল প্রণয়। আজ যেন সোহিনুর নিজেকে নয়, তাকেই রক্ষা করেছে। অশুভ স্পর্শ থেকে বাঁচিয়ে এনেছে তার প্রাণ ভোমরাকে। সোহিনুরকে ধীরে সুস্থে দাঁড় করালো মান্নাত। প্রণয় তাদের দিকে ঘুরে দাঁড়ালো। সোহিনুরের শঙ্কিত মুখশ্রীতে নম্র দৃষ্টি নিক্ষেপ করে মান্নাতের উদ্দেশ্যে অকপটে বলল, আজ এ পৃথিবীতে শারমিন বাইজি নেই। যতদিন তিনি ছিলেন ততদিন আমি তার সিদ্ধান্তের, তার অনুমতির প্রয়োজন বোধ করেছি। আজ যেহেতু তিনি নেই, তার কন্যাটিও নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত হয়নি। তাই তার কন্যা মানে সোহিনুর সায়নালার দায়িত্ব আমি জমিদার অলিউল চৌধুরীর পুত্র প্রণয় চৌধুরী নিলাম। সর্বাঙ্গে শিউরে উঠল সোহিনুরের। শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল তার। কেঁপে উঠল মান্নাত বাইজি নিজেও। ভয়জনিত কণ্ঠে বলল, আপনি কিন্তু সোহিনুরকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিলেন। সখী তো আমাকে এটাই বলেছিল। কিন্তু হাত উঁচিয়ে মান্নাতকে থামিয়ে দিল প্রণয়। দৃঢ় কণ্ঠে বলল, আমার আব্বা এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজ 4 দিন হলো। এমন অবস্থায় বিয়ে করা সম্ভব হলেও বাড়ির কারো মতামত থাকবে না। তাছাড়া আমার শ্রদ্ধেয় 2 মা এখনো জীবিত রয়েছেন। তাদের থেকে অনুমতি নিয়ে বেশ ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমি। মান্নাত বলল, আপনার কি মনে হয় নূরকে বিয়ে করতে চান? এই সিদ্ধান্ত আপনার পরিবার মেনে নেবে সহজেই? একদমই না, সহজে মানবে না বলেই তো কঠিন করে মানাবো। ঈষৎ পাকা হেসে প্রণয় কথাটি বলতেই স্তব্ধ হয়ে গেল মান্নাত। সোহিনুরকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল সে। নিঝুম রাত, চারিদিকে নিস্তব্ধতা। দূরপানে কিছু শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বাইজি গৃহের বাইরে এবং পাঁচপ্রহণ গৃহের পশ্চাতে পুকুরের চারিদিকে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রয়েছে, যার ফলে অন্ধকারে মৃদু আলোয় প্রণয়কে সুস্পষ্ট নজরে পড়েছে মান্নাতের। প্রণয়ের সাথে চেহারার দিক দিয়ে দারুণ মিলে যায় পলাশের। উচ্চতা, গায়ের বর্ণ, দেহের গড়ন, পুরো ওষ্ঠাধরে ফুটে ওঠা বাঁকা হাসি, সবটাতেই অদ্ভুত মিল যেন। যদিও পলাশের ঠোঁট জোড়া প্রণয়ের মতো এতটা স্বচ্ছ নয়। সব মিলে মান্নাতের বক্ষস্থলে ঈষৎ সংশয় জাগল। প্রণয় সম্পর্কে যাই শুনুক, যাই দেখুক,
সেও তো জমিদার পুত্র। নূরকে প্রণয়ের হাতে তুলে দেওয়া শেয়ালের কাছে মুরগি বর্গি দেওয়া হবে না তো? মান্নাতের চিন্তামগ্ন দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল, মান্নাত বাইজি, নিজ গিয়ে ফিরে যাও তুমি। মান্নাতকে কথাটা বলেই শহীনুরের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। শান্ত গলায় বলল, আর তুমি এ মুহূর্তে আমার সঙ্গে আমার গৃহে প্রবেশ করবে। কথা দিচ্ছি, এই পৃথিবীর কোনো অশুভ ছায়া তোমার গায়ে পড়ার সাহস করবে না। প্রণয়ের কথা শুনে শহীনুর আঁতকে উঠল। মান্নাতকে জড়িয়ে ধরে কন্দনরত কণ্ঠে বলল, মান্নাত বাবু, আমি কোথাও যাব না, যাব না কোথাও আমি। ওরা খুব খারাপ লোক, খুব খারাপ লোক ওরা বুবু। কোনো ক্রমে প্রণয়ের সঙ্গে যেতে রাজি হলো না নূর। প্রণয় নিজের সিদ্ধান্ত অটল রইল। দ্বিধান্বিত হয়ে মান্নাতকে খুব বোঝাল নূরকে, কিন্তু নূরও জেদ ধরে দাঁড়িয়ে রইল। প্রণয় একবার ভাবল নূরকে সময় দেবে, কিন্তু আবার ভাবল বাইজি গৃহের সব দায়িত্ব পল্লব চৌধুরী আর পলাশ চৌধুরীর হাতে। এই গৃহে কোনো মতেই নূরের জন্য নিরাপদ নয়। তাই বাধ্য হয়ে কিছুটা জ্বর খাটিয়ে নূরের হাত ধরল প্রণয়। ভয় শিউরে উঠল শহীনুর। এক হাতে মান্নাতের হাত শক্ত করে চেপে ধরল। প্রণয় তাকে তার গৃহে নিয়ে যাওয়ার জন্য হাত টেনে ধরল, আর সে মান্নাতের হাত চেপে ধরে চিৎকার করে বলল, মান্নাত বাবু, আমি যাব না, আমাকে ফেরাও বাবু, আমাকে যেতে দিও না তুমি। নিরুপায় মান্নাত জোর খাটাতে পারল না। এক চিলটে সুখের আশায় প্রণয়ের কাছে ছেড়ে দিল তাকে। আর যাই হোক, মান্নাত নিশ্চিত পাঁচফোড়ন গৃহে থাকলে নূরের কোনো ক্ষতি হবে না। স্বয়ং পলাশ চৌধুরী ওই গৃহে থাকা অবস্থায় নূরকে স্পর্শ করার কথাও ভাববে না। জমিদাররা নিজের গৃহে কোনো অপকর্ম করে না, এটা তাদের গুণ বললে গুণ, ধর্ম বললে পরম ধর্ম। বৈঠকখানায় বসে তসবি পড়ছে অরুণা। তার পাশে বসে আছে প্রিয়না। মুনতাহা তাকে পান বানিয়ে দিল। সে পান গালে ভরে মুনতাহার মাথায় হাত বুলালো প্রিয়না। বলল, যা মা, বড় বউ অঙ্গনকে খাওয়াতে গিয়েছে, একটু দেখে আয় তো সব ঠিকঠাক আছে কিনা। বাধ্য মেয়ের মতো দেবরের ঘরের দিকে খোঁজ নিতে চলে গেল মুনতাহা। যেবা হেলে দুলে এক হাতে বেনুনি ঝুলাতে ঝুলাতে সবেই বৈঠকখানায় পা দিয়েছিল। তখনই মুনতাহাকে যেতে দেখে অবাকান্বিত হয়ে সে প্রেরণাকে জিজ্ঞাসা করল, আম্মা যান, আপনি কি আপাকে বিশ্বাস করেন না? হতে পারে সে আমার সতীন, তাই বলে তার নামে মন্দ কথা বলবো না। সে কিন্তু খুবই ভালো মানুষ, আমাকে খুব আদর করে, সব সময় স্বীকার করে তার চেয়ে আমি বেশি সুন্দরী। এমন একটা ভালো মনের মানুষকে, আমার একটা মাত্র সতীনকে আপনি এভাবে সন্দেহ করলেন? জেবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ক্রোধী কণ্ঠে প্রেরণা বলল, এই একদম আধ পাগলের মতো কথা বলবে না। আমি কিভাবে বড় মৌমাকে সন্দেহ করলাম? অরুণা বেশ বিরক্ত বোধ করল। মন মানসিকতা একদম ভালো নেই তার। আর না এদের সাপে নেউলে সম্পর্কের মাঝে ফোড়ন কাটার ইচ্ছে আছে। তাই তসবি হাতেই সে উঠে দাঁড়ালো। ক্ষণকাল প্রেরণার দিকে নিশ্চুপ ভঙ্গিতায় চেয়ে রইল, কিন্তু কিছু বলল না। বৈঠকখানা ত্যাগ করে নিজ কক্ষে প্রস্থান করল। সেদিকে ভ্রুক্ষেপ করল না জেবা। সে আয়েশ করে সোফায় শাশুড়ির মুখোমুখি বসে পড়ল। হিহি করে হাসতে হাসতে বলল, আম্মা, আমার মাথায় যে একটু বুদ্ধিশুদ্ধি কম তা আমি আগেই বুঝেছি। যাজ্ঞা, আপনি যে আপনার ভাইয়ের মেয়ে মুনতাহাকে শবনম আপার চেয়ে বেশি বিশ্বাস করেন, এটার প্রমাণ এর আগেও পেয়েছি। এই যে অঙ্গনকে রোজ 3 বেলা আপা খাওয়ান, আর আপনি 3 বেলায় মুনতাহাকে দেখতে পাঠান, এটা কি সন্দেহ করে পাঠান না? আপনি মুনতাহাকে ভরসা করেন, কিন্তু আপাকে করেন না। তাই তো সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য ওরে পাঠান। যেখানে আপা আছে সেখানে সব ঠিকঠাক থাকবে না কি করে বলেন তো? হক চকিয়ে গেল পুরোনা। আমতা আমতা করে বলল, তুমি সব সময় বাজে বকো জেবা। খিলখিল করে হেসে উঠল জেবা। ঠোঁটে লেপটে থাকা গাঢ় লাল লিপস্টিক দু ঠোঁটে একে অপরের সঙ্গে যুক্ত করে ঘষে নিল একবার। ঠোঁটে দুষ্ট হাসির ঝলক তুলে বলল, ধরা পড়ে গিয়ে আমতা আমতা করছেন আম্মা, দেখেছেন? ফুঁসে উঠে কড়া গলায় তাকালো, কড়া চোখে তাকালো প্রেরণা।
জেবা তর্জনী আঙুল দিয়ে নিজের ওষ্ঠাধর চেপে ধরল। বিড়বিড় করে বলল, আর সত্যি কথা বলবো আম্মা? প্রিয়না এবার কপাল চাপড়াতে চাপড়াতে শুরু করলো। আফসোসের সুরে বলল, হায় আল্লাহ রে, আমার বড় ছেলে কি পাগল ধরে আনছে রে। শহিনুরকে নিয়ে পাঁচফোড়ন গৃহে প্রবেশ করলো প্রণয়। হাত ধরা থেকে শুরু করে পাঁচফোড়ন গৃহে প্রবেশ করা অবধিও শহিনুর প্রণয়ের হাত ছাড়ার চেষ্টা করেছে, কিন্তু যে গৃহের ভিতর প্রবেশ করলো তখনই চুপ হয়ে গেল সে। তাকে নিয়ে প্রণয় উপস্থিত হলো বৈঠকখানায়। সেখানে প্রেরণা আর জেবা বসা ছিল। প্রণয় আর নূর সর্বপ্রথম জেবার নজরেই পড়ল। জেবা ওদের দিকে টু শব্দটিও করল না, কেবল অবাকান্বিত হয়ে উঠে এসে তাদের সামনে দাঁড়ালো। শহিনুরকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। প্রণয়ের গায়ে শুধু স্যান্ডো গেঞ্জি, শহিনুর পরনে শার্ট। বেশ অবাক হলো সে। প্রণয়কে বলল, এটা কোন নায়িকা ভাই? ক্ষণকাল চুপ থেকে ভাবুক সুরে আবারও বলল, এই মেয়েটা কি আমার চেয়ে সুন্দরী হবে? এইটুকু বলেই শহিনুরের বাহুতে ধরল। আঁতকে উঠল শহিনুর। প্রণয় শহিনুরের হাতটা আর একটু ভরসার সঙ্গে চেপে ধরল। জেবা আবার বলল, না বাবা, আমার চেয়ে সুন্দরী না। পেছন থেকে প্রেরণা মৃদু চিৎকার দিয়ে উঠল, প্রণয়, এসব কি? ও তোর সঙ্গে এভাবে কেন? আতঙ্কিত হয়ে জেবা শহিনুরের পাশে গিয়ে দাঁড়িয়ে শাশুড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। বুকের ভিতর ধড়ফড় করতে শুরু করলো শহিনুরেরও। কিন্তু প্রণয় মুখে গম্ভীর্যতা ফুটিয়ে তুলে শান্ত রইল। বলল, আজ থেকে ওর দায়িত্ব আমার আম্মা। আজ থেকে ও আমার সঙ্গে এ বাড়িতেই থাকবে। 36 দিন পর বিয়ে করব আমি ওকে। প্রণয়ের মুখে এহেন বক্তব্য শুনে মাথা ঘুরে গেল প্রেরণার। আকস্মিক শবনম এসে ধরল শাশুড়িকে। প্রেরণা করুণ সুরে শবনমকে বলল, বড় বউ, আমার প্রণয় এসব কি বলছে? একে একে বাড়ির প্রতিটি সদস্য এসে হাজির হলো বৈঠকখানায়। এলো পল্লব চৌধুরী নিজেও। সকলের সম্মুখে প্রণয় জানালো যে সে এক বাইজি কন্যাকে বিয়ে করবে। জমিদার পুত্র বিয়ে করবে এক বাইজি কন্যাকে? এই কোন অভিশাপ? কার অভিশাপ? সকলে স্তম্ভিত, বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। মন তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নূরকে দেখে ভীষণ ঈর্ষা হলো তার। মনে মনে বলল, এই রূপের জন্যই উনি এত মরিয়া হয়ে উঠেছে। প্রেরণা অরুণা প্রণয়ের ওপর ভীষণ অসন্তুষ্ট হলো। প্রেরণা আহাজারি করতে করতে বলল, আমার এত সভ্য মার্জিত ছেলেটাকেও ওই কালনাগিনীর মেয়ে ফাঁসালো। আমার ছেলেটারে তাবিজ করে শেষমেশ আমার সংসারে ঢুইকা পড়ল। প্রণয় মায়ের কথায় ভ্রুক্ষেপ করল না। সকলের সামনে শহিনুরের হাত ধরে গটগট পায়ে চলে গেল নিজের কক্ষে। প্রণয়ের এইরূপ আচরণ দেখে কান্নায় ভেঙে পড়ল প্রেরণা। পল্লব চৌধুরী ভীষণ চিন্তামগ্ন হয়ে বেরিয়ে পড়ল গৃহ থেকে। বাড়ির সকলে বাঘারা অবস্থায় শাশুড়ির কাছাকাছি অবস্থান করল। নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিল প্রণয়। ফাঁকা কক্ষে একা দুজন, এমন অবস্থায় দরজা বন্ধ করতে প্রণয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল শহিনুর। আশেপাশে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, দরজা বন্ধ কেন করলেন আপনি? আমি আপনার সঙ্গে থাকতে চাই না। আমি থাকবো না আপনার সাথে। ছোট্ট এক নিঃশ্বাস ছেড়ে শান্ত ভঙ্গিতে পালঙ্কে গিয়ে বসল প্রণয়। দৃষ্টি মেঝেতে নত রেখে দৃঢ় কণ্ঠে বলল, আমায় তুমি ভরসা করতে পারো। তোমার কোনো ক্ষতি হবে না। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল শহিনুর। সে দৃষ্টির দিকে তাকিয়ে কিঞ্চিত আবার মাথা নত করল প্রণয়। বদ্ধ ভরে কয়েক পল নীরবতা কাটিয়ে সহসা বলে উঠল, একটা সুন্দর জীবন চাও তো নূর? একটা সুন্দর স্বাভাবিক সম্মানিত জীবন কাটাতে চাও তো তুমি? ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে রইল শহিনুর। এক ঢোক গিলে বলল, চাই, কিন্তু আমি আপনার বউ হতে চাই না। চমকে তাকালো প্রণয়। শহিনুরও তাকিয়ে আছে তার দিকে। ঝাপসা সে দৃষ্টি চোরা দৃঢ় চোখে তাকিয়ে চেয়ে বলল, বউ তো আমারই হতে হবে তোমায়। আমি আপনার ভাইকে ভালোবাসি।
অকপটে জবাব শহিনুরের। বিস্মিত হয়ে গেল প্রণয়। বক্ষস্থলে প্রিয়াবোধ করল খুব। ক্ষোভের সাথে বলে ফেলল, ভুলে যাও সে ভালোবাসা, যে ভালোবাসা তোমার জন্য কাল হয়ে দাঁড়ায়। কেঁদে ফেলল শহিনুর। বলল, আমার আম্মা নেই বলে আপনারা সবাই সুযোগ পেয়েছেন, তাই না? আপনি নিজেকে খুব চালাক মনে করেছেন, কিন্তু মনে রাখবেন, আমাকে আপনি আটকে রাখতে চাইবেন না, পারবেনও না। আমি ঠিক নিজেকে উদ্ধার করব আপনার হাত থেকে। তার ছেলের হাসি হাসি প্রণয় বলল, এই যে আমিটা এই মুহূর্তে তোমার সামনে আছি, আর কিছু সময় আগে আমার পুরো পরিবারের সামনে যে আমিটা দাঁড়িয়েছিলাম, এ দুটো আমিতে ফারাক কতটা একদিন ঠিক বুঝতে পারবেন ওর। শহিনুর নির্বোধ চোখে তাকিয়ে রইল। প্রণয় ঈষৎ হেসে বলল, তুমি বড় ভাগ্যবতী নূর। এই তুমিটার জন্য প্রণয় চৌধুরী তার সকল কঠিনতাকেও আজ বর্জন করে ফেলেছে। তুমি বড় ভাগ্যবতী, তাই তো পুরো দুনিয়ার কাছে কঠিন স্বভাবের মানুষটা তোমার কাছে একেবারেই নির্মল। কঠিন অর্থপূর্ণ বাক্যগুলোর তেমন বুঝ এলো না শহিনুরের, কিন্তু কথার ছড়লে প্রণয় খেয়াল করল শহিনুরের উদরের পাশে সাদা শার্টটিতে কিঞ্চিত লাল তরলে ভেজা, যা দেখা মাত্রই বুক কেঁপে উঠল তার। অনাকাঙ্ক্ষিত ভয়ে আড়ষ্ট হয়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে শার্ট উঁচু করতে উদ্যত হতে পিছিয়ে গেল শহিনুর। আশেপাশে চেয়ে প্রণয়কে আঘাত করার জন্য অস্ত্র খুঁজতে লাগলো। প্রণয় তার দিকে এগিয়ে গিয়ে তার এক হাতে তার পিঠ চেপে ধরল, অপর হাতে তড়িৎ গতিতে উদরের থেকে শার্ট উঁচিয়ে ফর্সা ত্বকের নখের আঁচড় রক্ত দেখল। মনটা বিষিয়ে উঠল তার। পলাশকে স্মরণ হতেই মাথায় রক্ত উঠে গেল। শহিনুর আবারও পিছিয়ে গেল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রণয়। তার দৃষ্টির ভাষা বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, আমার সর্বপ্রথম পরিচয়, আমি একজন দায়িত্বশীল ডক্টর। আমি পুরুষ। এর থেকে বড় পরিচয়, আমি একজন সেবক। এই মুহূর্তে তোমার কমল ত্বকে আমার সেবার ভীষণ প্রয়োজন। এইটুকু বলতে আলতোভাবে আঙ্গুল ছোঁয়ালো আঁচড়ের ওপর। শিউরে উঠে কিঞ্চিত ব্যথাতুর শব্দ করল শহিনুর। প্রণয় দেরি না করে শহিনুরকে জোরপূর্বক পালঙ্কে বসালো। চিকিৎসা বাক্স এনে মেডিসিন লাগিয়ে দিল। শহিনুর অনুভব করল প্রণয় তার ভালোর জন্যই তাকে ছুঁয়েছে, খারাপের জন্য নয়। পলাশের মতো তাকে আঘাত করেনি, বরং পলাশের করা আঘাত যত্ন নিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছে। একটুখানি ভালো অনুভূতির মাঝেও প্রণয়ের করা শেষ কার্যে আবার সংশয় জেগে উঠল তার মনে। তাকে মেডিসিন লাগিয়ে দিয়ে হঠাৎ প্রণয় তার কক্ষের ভেতরের বাম পাশে যে থাই গ্লাসের দেওয়াল রয়েছে সেটির সামনে নিয়ে গেল। থাই গ্লাসের দরজাটি ধাক্কা দিয়ে খুলে শহিনুরকে ভিতরে নিয়ে গেল। শহিনুর চারপাশে চোখ বোলালো। এক কক্ষের ভিতর আর একটি কক্ষ দেখে সে ভীষণ অবাক হলো। এমনটি জীবনে দেখেনি সে। তার অনুভূতি বুঝতে পেরে প্রণয় মুচকি হেসে বলল, এই বিশেষ কক্ষটি শুধু তোমার জন্য নূর। মহিলারা যেমন তাদের অতি মূল্যবান গহনা তাদের গোপন সিন্ধুকে রাখে, ঠিক তেমনি আমার অতি মূল্যবান সম্পত্তিকে 36 দিনের জন্য এই বিশেষ কক্ষে রেখে দিলাম, ওরফে সিন্ধুকে রেখে দিলাম। এবার দেখি কেমন করে আমার থেকে নিজেকে উদ্ধার করো প্রিয়দর্শিনী।